হ্যালো ফ্রেন্ডস, অনেকেরই প্রশ্ন যে সুইং ট্রেডিংয়ে স্টক সিলেকশন করব কিভাবে। তো আজকের এই ভিডিওটি এই নিয়েই আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। দেখুন, ভিডিওটি পুরোপুরি দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমরা আলোচনা করব আজকে খুবই গুরুত্বপূর্ণ সুইং বা যে কোনো রকম ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওকে, তো সর্বপ্রথমে বলে রাখি, যে কোনো ধরনের ট্রেডিংয়ের জন্য আমাদের সবার আগে যেটা দরকার সিম্পল একটা স্ট্র্যাটেজি বা ট্রেডিং সিস্টেম। এই ট্রেডিং সিস্টেম বা স্ট্র্যাটেজি ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। এবার এক একজন ট্রেডারের মেন্টালিটি এক এক রকম। তো আপনাকে এটা প্রথমে ঠিক করে নিতে হবে যে আপনি কোন স্ট্র্যাটেজিতে কাজ করবেন। তো আমাদের মধ্যে সব থেকে পপুলার হচ্ছে ব্রেকআউট ট্রেডিং। তো যদি আপনি ব্রেকআউট চেজ করতে পছন্দ করেন, তাহলে আপনার প্রাইমারি ক্রাইটেরিয়া হতে পারে ব্রেকআউট। আপনাকে প্রপারলি ব্রেকআউট আইডেন্টিফিকেশন করতে হবে যে কোন স্টকটি ব্রেকআউট করছে কোনো একটা স্ট্রং বা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সকে। সেই মতো আপনি আপনার ট্রেড প্ল্যান সেট করবেন বা তৈরি করবেন। যদি আপনার মনে হয় যে যে আমি প্রপার ব্রেকআউট ট্রেডার নই, আমি বাই অন ডিপ করতে পছন্দ করি, অর্থাৎ কোনো একটা স্টক প্রিসিডিং কোনো সাপোর্ট লেভেলে পৌঁছলো, একটা কারেকশনের মধ্যে যেতে যেতে যখন প্রিসিডিং কোনো সাপোর্ট লেভেলে পৌঁছলো, তখন আমরা বাই করার চেষ্টা করব। যেমন ধরে নেওয়া যাক, এখানে যদি আমরা নিফটির চার্টে একটু উদাহরণের জন্য বোঝার চেষ্টা করি, এইখানটা যেমন প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল ছিল, এই জায়গাটা এটা একটা ক্লিয়ার সুইং। এখান থেকে প্রাইস ফল হয়ে ক্লিয়ার সুইং ফরমেশন করেছে, তাহলে এই সুইংটা অবশ্যই একটা সাপোর্ট হবে। এখানে আমরা একটা সাপোর্ট লেভেল প্লট করলাম। আবার যদি পরবর্তীকালে প্রাইস এখানে এসে যদি কোনো একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে বা ছোট টাইম ফ্রেমে কোনো ব্রেকআউট দেয়, তাহলে আমরা ট্রেড এন্ট্রি নিতে পারি। এটা গেল আর একটা বাই অন ডিপ স্ট্র্যাটেজি, যে বাজার যখন নিচে এসেছে তখন আমরা বাই করার চেষ্টা করছি। অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রিসিডিং ট্রেন্ড যেন আমাদের আপ ট্রেন্ড থাকে লঙ্গার টাইম ফ্রেমে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ট্রেন্ডটা যেন আমাদের আপ ট্রেন্ড থাকে। এটা গেল একটা মাধ্যম। তো এইরকম করে একটা সিম্পলেস্ট বা একদম সিম্পল ট্রেডিং সিস্টেম বা স্ট্র্যাটেজি আপনাকে ঠিক করে রাখতে হবে। দেখুন, সুইং ট্রেডিংয়ে স্টক সিলেকশন মানে এটা নয় যে আপনি যে স্টকে হাত দেবেন সেটাই আপনাকে প্রফিট দেবে, না, এটা নয়। এটা আপনাকে বুঝতে হবে। 100% প্রফিটেবল বলে কিছু হয় না, যে এই পার্টিকুলার স্টকগুলো আমি ঢুকবো আর আমাকে প্রফিটই দেবে, এরকমটা নয়। সুইং ট্রেডিং মানে কোনো একটা স্টকে আমি এমন জায়গায় ঢুকবো, সেখান থেকে পোটেনশিয়াল এমন থাকবে, সম্ভাবনা এমন থাকবে যে স্টকটি খুব তাড়াতাড়ি আমাকে বা কয়েকদিনের মধ্যে আমাকে ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্রফিট দেয়। এবার এটার সাথে সাথে অনেকের মনে এটার প্রশ্ন আসতে পারে যে আমাদের কত প্রফিট টার্গেট রাখা উচিত, স্টপ লস কত রাখবো, হ্যানা ত্যানা, এই ব্যাপারগুলোও চলে আসে। তো এটার জন্য ডিটেইলড ভিডিও আমাদের অলরেডি দেওয়া রয়েছে। দরকার পড়লে আমরা ডেসক্রিপশন বক্স বা আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। সেখানে ডেইলি টাইম ফ্রেম নিয়ে আলোচনা করা হয়েছে, তো সেই ভিডিওটা কনসিডার করতে পারেন। শুধু শুধু লেন্দি করব না এখানে আলোচনা করে। তো তাহলে আমাদের কি দরকার? সবার আগে একটা স্ট্র্যাটেজি বা ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে। এবার বলে রাখি, যে কোনো ট্রেডার যদি ট্রেন্ড আইডেন্টিফিকেশন প্রপারলি করে নিতে পারে, ওকে, যদি ট্রেন্ড আইডেন্টিফিকেশনটা প্রপারলি করে নিতে পারেন, যে কোনো ট্রেডার যে কোনো সিস্টেমে কাজ করে প্রফিটেবল হতে পারেন। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে সেই সিস্টেম বা স্ট্র্যাটেজিতে তিনি কমফর্টেবল কিনা, অর্থাৎ যখন আমাদের বাই সিগন্যাল ট্রিগার করছে বা জেনারেট করছে, তখন আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারছি কি পারছি না। যদি এটাই না করতে পারি, তাহলে আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। আপনি হয়তো অনেক জায়গাতেই দেখেছেন যে বা জানেন আজকালকার দিনে সবই সহজলভ্য আমাদের জন্য।
যে এই ব্রেকআউট বা এই ক্রসওভার বা এইটা বা ওই ইন্ডিকেটার এরকম করলে এই 3-4টে কন্ডিশন দেখে নিলে আমরা প্রফিট করতে পারবো, বা এখানে প্রিভিয়াস ডেটা ব্যাকটেস্টিং করে বা প্রিভিয়াস হিস্ট্রি আমরা দেখিয়ে দিতে পারি যে এগুলো খুব সুন্দর কাজ করবে, এগুলো ইজ অফ নো ইউজ। সত্যি কথা বলতে এগুলো কোনো কাজের না। এগুলো যিনি বোঝাচ্ছেন তার কাছে ইজি কেন? কারণ তিনি দীর্ঘদিন ধরে কাজটা করে এসছেন এবং তার প্রোজ অ্যান্ড কন সমস্ত কিছু তার জানা, এবং সর্বোপরি তার ট্রেন্ড অ্যানালিসিস হয়তো ঠিক আছে। আপনি যদি কোনো একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট হয়, কথাটা বোঝার চেষ্টা করবেন, যদি একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট হয় এবং সেই মার্কেটে আমরা বুলিশ স্ট্র্যাটেজি খুঁজে কাজ করার চেষ্টা করছি, তাহলে অবভিয়াসলি আমাদের মেন প্রবাবিলিটি কোন দিকে থাকবে? টু গোয়িং ডাউনওয়ার্ড, তাই না? কারণ মেজর ট্রেন্ড যদি আমাদের ডাউন ট্রেন্ড হয়, তাহলে আমরা কি, আমরা ম্যাক্সিমাম একটা রিট্রেসমেন্টকে ট্রেড করতে পারি আমরা। হ্যাঁ, অবশ্যই ট্রেন্ড রিভার্স করতে পারে, দ্যাট ইজ আনাদার কোয়েশ্চেন, বাট আমাদের মেন ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড হয়, তাহলে আমরা প্রথমেই একটা জিনিস এর এগেনস্টে চলে যাচ্ছি যে প্রাইমারি ট্রেন্ড ডাউন ট্রেন্ডের হওয়ার ফলে হতেই পারে যে আমরা কোনো একটা রিট্রেসমেন্টকে, নতুনদের ক্ষেত্রে এটা খুব প্রবলেমের সৃষ্টি করে যে যখনই মনে হচ্ছে উঠছে প্রাইসটা, আমরা এন্ট্রি করছি তারপরেই নেমে যাচ্ছে। এর মানে কি? এর মানে আর কিছুই নয়, এর মানে হচ্ছে যে প্রাইমারি ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, আমরা যখন এন্ট্রি করছি সেটা একটা রিট্রেসমেন্টে, এবং সেই রিট্রেসমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে বাজার তার প্রাইমারি ট্রেন্ডকেই ফলো করছে, নাথিং মোর দ্যান দ্যাট। তো এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি না বুঝে, না অ্যানালিসিস করে আমরা ভাবি যে আমাদের স্ট্র্যাটেজি কাজ করছে না। দেখা গেল সেই স্ট্র্যাটেজি বিকজ অফ ডাউন ট্রেন্ডিং মার্কেট ইজ নট ওয়ার্কিং, বাট যখন ট্রেন্ডটা আপনার ফরে, অর্থাৎ আপ ট্রেন্ড যখন চলবে, তখন দেখা গেল সেই স্ট্র্যাটেজি আপনাকে ডিসেন্ট প্রফিট জেনারেট করে দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা জানি লাস্ট 2-3 বছর ধরে আমাদের ভারতীয় বাজারে এমন সুন্দর মুভ রয়েছে, যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনো ট্রেডার প্রফিটেবল হতে পারবেন। 60-70% এজ অটোমেটিক্যালি আমাদের থাকবে এই বাজারে, কারণ বাজার প্রত্যেকবারই যখন ডিপ মেরেছে তারপরে আমাদের খুব সুন্দর কিন্তু রিটার্ন প্রোভাইডও করেছে সেই করোনার পর থেকে। তো তার মানে কি, বাজার ওভারঅল ট্রেন্ড বা বাজারের যে লং টার্ম ট্রেন্ড, সেটা আমাদের কি রয়েছে? সেটা আমাদের রয়েছে আপ ট্রেন্ড। এই কারণেই আপ ট্রেন্ডিং স্ট্র্যাটেজিগুলো বা বুলিশ স্ট্র্যাটেজিগুলো আমাদের খুব সুন্দর কাজ করছে। একবার কল্পনা করে দেখুন তো, আমি ভয় দেখাচ্ছি না, জাস্ট কল্পনা করে দেখুন যে এই যে বাজার করোনা পিরিয়ড থেকে, অর্থাৎ 2020 থেকে 2024, অলমোস্ট 4 বছর আমাদের হতে চললো যে আপ ট্রেন্ডিং মার্কেট রয়েছে, এই রকমই যদি বেয়ার মার্কেট চলে 3-4 বছরের জন্য, বা 2 বছরের জন্য, বা 1 বছরের জন্য, তখনও কি বুলিশ স্ট্র্যাটেজি বা আমাদের যে সাধারণ সেট আপ, যেগুলো বেসিক্যালি বাই করার সিগন্যাল দেয়, বাই সিগন্যাল জেনারেট করে, সেগুলো করেও কি আমরা সেই রকমই প্রফিট জেনারেট করতে পারবো? হয়তো প্রপার এক্সপিরিয়েন্স হয়ে গেলে, প্রপার জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে হয়তো করতে পারবো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, মার্কেটে সমস্ত রকম ট্রেডারদের লসের সম্মুখীনও কিন্তু হতে হয়। ওকে, দিস ইজ আ বিজনেস, এবং বিজনেসে কিন্তু লস হতে পারে। পরপর 3 বছর 4 বছর আমাদের প্রফিট দিল মানে একটা বছর আমাদের হয়তো প্রফিট হওয়ার সম্ভাবনাটা আমাদের কমতে পারে, আমরা কম প্রফিট করতে পারি, বা আমাদের লসও হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। তো আজকে আমাদের যে মেন আলোচনা, সেটাতে আমরা যাচ্ছি। তো সবার আগে আমরা কি করব, একটা মোটামুটি একটা ট্রেডিং সিস্টেম তৈরি করার চেষ্টা করব। তো আজকে একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি কি হবে আমাদের, যে প্রাইস 21 পিরিয়ডের মুভিং অ্যাভারেজকে ক্রস করছে। 21 পিরিয়ড কেন? কিছুই নয়, সিম্পলি একটা পপুলার
এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের পিরিয়ড, এই কারণেও বলা যেতে পারে। আপনারা অন্য কোনো মুভিং অ্যাভারেজও সিলেক্ট করতে পারেন। এটাই যে ফিক্স বা কিছু, এটাই যে হোলি গ্রেল এমনটা নয় যে এখানে 21 পিরিয়ডের ইএমএ খুব ভালো কাজ করে বলা হয়েছে, এরকম ব্যাপারটা নয়। আপনি এটাকে 20 করতে পারেন, এটাকে আপনি 15 করতে পারেন, এটাকে আপনি 50 করতে পারেন, এটাকে আপনি 100 করতে পারেন, হোয়াট এভার ইট মে বি। আমরা বলেছি একটা সিম্পল স্ট্র্যাটেজি তৈরি করব, সেই সিম্পল স্ট্র্যাটেজি এই চার্টিং ওয়েবসাইটের মাধ্যমে আমরা আজকে তৈরি করব। তো সিম্পল কন্ডিশন চার্টিং সিরিজে আপনারা অলরেডি হয়তো জেনে ফেলেছেন এতদিনে। যদি না শেখা শুরু করে থাকেন তাহলে অবভিয়াসলি আপনারা চেক আউট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটি প্লেলিস্ট, যেখানে শুধুমাত্র যেগুলো আপনার শেখার জন্য হেল্পফুল সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। কোনো শর্টকাট মেথড আমাদের এই চ্যানেলে আপনি পাবেন না। যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আমাদের আরও মোটিভেট করবেন। তো সবার আগে আমি এখানে সিলেক্ট করে নিই পাসেস অল অফ দ্য ক্যাশ নয়, নিফটি 500, কারণ এত স্টকে আমাদের দেখা সম্ভব নয় রোজ রোজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো নিফটি 500 প্রাইমারিলি আমরা সিলেক্ট করলাম। কন্ডিশন কি দেবো? লেটেস্ট ক্লোজ ক্রসড অ্যাভাব, একটা ক্রস ওভার দেবো, মুভিং অ্যাভারেজ ক্রস ওভার, নট ডাবল মুভিং অ্যাভারেজ। আমরা জাস্ট প্রাইস মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে, এই কন্ডিশনটা দিতে চাইছি। তাহলে ডেলি ক্লোজ ক্রসড অ্যাভাব কি ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর 21 দিয়ে দিলাম। ওকে, তাহলে এই কন্ডিশনটা কি হলো যে আজকের যে ক্লোজ কত, 21 পিরিয়ডের যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তার উপরে নিচ থেকে উপরের দিকে ক্রস করে বন্ধ দিয়েছে, বা আজকের ক্লোজিংটা হয়েছে। এবার এটাও হতে পারে যে প্রাইস ক্রস ওভার দিয়ে অতিরিক্ত একটা বড় ক্যান্ডেল জেনারেট করলো, তো আমাদের সেই রকম দেখে লাভ নেই, তাই না? কারণ প্রাইস অলরেডি মুভিং অ্যাভারেজ থেকে অনেক দূরে চলে গেছে। আমরা মুভিং অ্যাভারেজকে প্রাইমারিলি সাপোর্ট হিসাবে ধরার চেষ্টা করছি। তাহলে সাপোর্টের কাছাকাছি যতটা থাকবে ততটাই আমাদের জন্য বেটার, আমাদের স্ট্র্যাটেজির জন্য বা ট্রেডিং সিস্টেমের জন্য বা ট্রেড এক্সিকিউশনের জন্য, কারণ সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা তুলনামূলক ছোট হবে। তাহলে আরও একটা কন্ডিশন এখানে দেওয়া যেতে পারে। কন্ডিশনটা কি? লেটেস্ট ক্লোজ লেস দ্যান, লেটেস্ট ক্লোজ লেস দ্যান কি, সেম থাকবে ইএমএ 21 ইনটু, এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? মোটামুটি 1.01 দিয়ে। কেন এটা 1.01 দিয়ে আমরা গুণ করলাম কেন? এর মানেটা কি আপনাকে বুঝতে হবে। এই মানে না বুঝলে আপনি কোনো দিন কিন্তু নিজে আত্মনির্ভর হতে পারবেন না। ওই দেখে দেখেই করতে হবে, দেখেই করে যাবেন, কিন্তু আলটিমেটটা বুঝতে হবে যেটা কেন করলাম। এটার মানে তো সিম্পল, যে আজকের ক্লোজিং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 21 পিরিয়ডের যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেটাকে ক্রস ওভার দিয়েছে, এটা বোঝা গেল। এটার মানে কি? এটার মানে আর কিছুই নয় যে আজকের ক্লোজিং লেস দ্যান, কম হতে হবে কতর থেকে? এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের 21 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে ভ্যালু, তার 1%-এর মানে ম্যাক্সিমাম আমাদের যেন 1%-এর কম হয়, বা 1%-এর যাতে বেশি না হয়। অর্থাৎ এই 21 পিরিয়ডের ইএম এর ভ্যালু যদি 100 হয়, তাহলে লেটেস্ট ক্লোজ আমাদের কত হবে? 101-এর নিচে যাতে হয়। তার মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে ভ্যালু 100, তার যে 1% মানে কত? 101, 101-এর যাতে নিচে হয় ডেলি ক্লোজটা। এই কন্ডিশনটার দ্বারা সেটাই বোঝানো হয়েছে। কি বললাম আরও একবার বলি, যে লেটেস্ট ক্লোজ কম হতে হবে কার থেকে? ইএম এর থেকে। কিন্তু ইএম এর থেকে কম হলে তো হবে না, কারণ আমরা অলরেডি বলেছি কি প্রাইস ক্রসড অ্যাবাভ 21 ইএমএ।
তাহলে 21 পিরিয়ডের ইএম এর যে ভ্যালু তার থেকে তো কম হতে হবে, প্রোভাইডেড সেই ইএম এর 1% বাড়ালে যে ভ্যালুটা দাঁড়াবে তার থেকে কম হতে হবে। অর্থাৎ ইএম এর ভ্যালু যদি 100 হয়, তার থেকে আমরা 1% বাড়াবো, অর্থাৎ 101 হলো, এই 101-এর যে ভ্যালু তার থেকে কম হবে। তার মানে ক্যান্ডেলটা জেনারেলি এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছিই থাকার যাতে থাকে, এই কন্ডিশনটা আমরা পুট করার চেষ্টা করলাম। এবার এখানে রান করব, রান করে আমাদের ফিল্টার করে দিয়ে দেবে বেশ কিছু স্টক আমরা দেখতে পাচ্ছি। এইটা গেল প্রাইমারি আমাদের ট্রেডিং সিস্টেম জেনারেশন বা ট্রেডিং সিস্টেম ক্রিয়েশন। এবার এই ট্রেডিং সিস্টেম ক্রিয়েশন হয়ে গেল মানে কি, প্রত্যেকটা স্টকে দেখা গেল আগামী দিনে যেদিন মার্কেট খুলবে 14টা স্টকে আমরা 1000 টাকা করে ইনভেস্ট করে দেবো বা 10,000 টাকা করে ইনভেস্ট করে দেবো বা ট্রেড করে দেবো একটা প্রপার স্টপ লস দিয়ে। না, এরকমটাও নয়। এটা গেল প্রাইমারি ফিল্টারিং। এরপর আমাদের যেটা করতে হবে এবার হচ্ছে ম্যানুয়াল চেকিং করতে হবে আমাদের প্রত্যেকটা স্টক। ওকে, এই প্রত্যেকটা স্টক আমরা এবার ম্যানুয়ালি চেক করব, তারপরে আমরা আবার এগুলোর মধ্যে থেকে ফাইনালাইজ করব যে কোন কোন স্টকগুলোতে আমরা সুইং ট্রেডিং এর জন্য এন্ট্রি নিতে পারি যে কোনো টাইম ফ্রেমে। ওকে, এবার যে কোনো টাইম ফ্রেম মানে এটাই নয় যে প্রত্যেকটা টাইম ফ্রেম আমাদের দেখতে হবে। আমরা প্রাইমারিলি ধরে নিচ্ছি ডেলি টাইম ফ্রেমটা আমরা দেখবই, তারপরে আওয়ারলি এবং 15 মিনিট। তাহলে ডেলি, আওয়ারলি, 15 মিনিট এই টাইম ফ্রেম আমরা দেখব, যদি এই ম্যানুয়াল চেকিংয়ে যদি আমাদের কোনো স্টক পছন্দ হয় তবেই। তাহলে সবার আগে আমরা দেখতে পাচ্ছি কি, সেরা স্যানিটারি ওয়্যার লিমিটেড, সেরা। তাহলে এখানে আমি চলে যাচ্ছি অন্য চার্টিং প্ল্যাটফর্মে। এখানে আমি সার্চ করব এবার সেরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেরা স্যানিটারি ওয়্যারের চার্ট, একদিনের চার্ট। এখানে আমাদের কিছু ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানে অবশ্যই আমাদের ইন্ডিকেটরটা লাগিয়ে নিতে হবে। সেটা হচ্ছে কি, ইএমএ। এই হচ্ছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। আমরা এর সেটিংসকে চেঞ্জ করে দেবো 21-এ। স্টাইলে গিয়ে এটাকে একটু থিকনেসটা বাড়িয়ে দেবো। এই হচ্ছে স্কাই কালার যে লাইনটা, সেটাই হচ্ছে আমাদের 21 পিরিয়ডের ইএমএ। এবার এখানে দেখুন, এখানে কি করেছে, আমাদের কন্ডিশন কি দিয়েছিলাম যে লেটেস্ট ক্লোজ 21 পিরিয়ডের ইএমএ কে ক্রস ওভার দেবে, যেটা আমরা দিয়েছে দেখতে পাচ্ছি। লেটেস্ট ক্লোজ দেখুন কত, লেটেস্ট ক্লোজ হচ্ছে 8017, আর ইএম এর ভ্যালু কত, 7965, ঠিক এই জায়গাটায় দেখাচ্ছে, এইখানটায় দেখুন, তাই না? লেটেস্ট ক্লোজ হচ্ছে 8017.50, আর আমাদের ইএম এর ভ্যালু কত, 17965। তাহলে অবশ্যই ক্রস ওভার দিয়েছে। তাহলে আমাদের কন্ডিশন সাপোর্ট করেছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে কন্ডিশন কিন্তু সাপোর্ট না করা সত্ত্বেও স্ক্রিনারে চলে এসছে, হয়তো সেক্ষেত্রে ক্যালকুলেশন কিছু মিস্টেক করে থাকে কোনো এক প্ল্যাটফর্ম, সেই ব্যাপারে আমরা যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি আমাদের মিলে গেছে, মানে ওকে। তাহলে প্রাইমারি যে কন্ডিশন আমরা দিয়েছিলাম সেটার বেসিসে ফিল্টার আউট আমরা করতে পেরেছি। এবার দেখুন, একটা কথা মাথায় রাখবেন, কিছুদিন আগে আমি আমাদের ফেসবুক গ্রুপে একটা লেখাও দিয়েছিলাম যে আপনাদের শেখা উচিত সমস্ত কিছু অল্প অল্প করে। একসাথে সব কিছু কনজিউম করে যাবে এটা নয়, অল্প অল্প করে সব কিছু শিখতে হবে আমাদের, কারণ কখন কি দরকার পড়ে যাবে আমরা জানি না। তো এখানে দেখুন, প্রাইমারি ফিল্ট্রেশনে আমরা দেখলাম যে এখানে মুভিং অ্যাভারেজের অর্থাৎ 21 পিরিয়ডের ইএম এর ক্রস ওভার হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। এবার এর সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউটও হয়েছে। আমরা যদি এরকম করে একটা ট্রেন্ড লাইন টানি তাহলে এই ব্রেকআউটটাও আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট, তাই না? এবার এখান থেকে যদি আমরা, আচ্ছা আরো একটা কন্ডিশন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে দেখুন
এইখান থেকে যে ব্রেকআউটটা আমাদের এসেছিল, অর্থাৎ এই রেঞ্জের যে কনসলিডেশন যে তৈরি করেছিল এই একটা রেঞ্জে, এখান থেকে যে ব্রেকআউটটা এসেছিল, এই কনসলিডেশনটা কি, তার মানে একটা সাপোর্ট লেভেল আমাদের হতে পারে। তাহলে এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেলও ছিল। তাহলে কতগুলো কন্ডিশন যখন দেখতে পেয়ে গেলাম। আমাদের প্রাইমারি কন্ডিশন অবভিয়াসলি দুটো দেওয়া ছিল, কি, মুভিং অ্যাভারেজ ক্রস ওভার, অর্থাৎ ইএমএ ক্রস ওভার 21 পিরিয়ডের শুধুমাত্র প্রাইসের রেসপেক্টে, এবং যাতে এই মুভিং অ্যাভারেজের মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে ভ্যালু 21 পিরিয়ডের তার থেকে বেশি দূরে প্রাইস না থাকে, কাছাকাছি থাকে। দুটো কন্ডিশন প্রাইমারি দেওয়া ছিল। 3 নাম্বার জিনিস আমরা কি দেখতে পেলাম, যে একটা খুব সুন্দর ডাউন স্লোপিক ট্রেন্ড লাইনের ব্রেকআউট, এবং এটাকে যদি আমরা একটা চ্যানেলে কনভার্ট করতে চাই তাহলে আমরা বলতে পারি চ্যানেল ব্রেকআউটও হয়েছে। এই হচ্ছে আমাদের চ্যানেল, একটু স্টিপ চ্যানেলটা কিন্তু হয়েছে। এবার অবভিয়াসলি এখানে যদি আমরা চার্টটাকে আরো স্কুইজ করি, এরা মানে আপনারা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন যারা ট্রেন্ড অ্যানালিসিস সম্বন্ধে একটু জানেন বা শিখেছেন আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের মাধ্যমে, যে কি স্টকটি লঙ্গার পার্সপেক্টিভে অবশ্যই আপ ট্রেন্ডে রয়েছে। শর্ট টার্ম ডাউন ট্রেন্ড অবশ্যই আমরা একটা দেখতে পাচ্ছি। তো যেহেতু লঙ্গার টাইম ফ্রেমের আপ ট্রেন্ড চলছে, ওই জন্য আমরা এটাকে কনসিডার করব, কারণ আরো বেশ কিছু কন্ডিশনস আমরা ঢোকাচ্ছি। এবার আমরা কি করতে পারি, প্রথম দুটো কন্ডিশন, তৃতীয় কন্ডিশন, চতুর্থ কন্ডিশন আমরা দেখতে পেয়ে গেছি। এবার যদি আমরা শিফট করি আওয়ারলি টাইম ফ্রেমে লেটসে, তাহলে আবার কিছু দেখতে পাচ্ছি কিনা সেটা একবার ক্রস চেক করব। এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে গেলাম। এবার আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে দেখতে পাচ্ছি এই যে চ্যানেল বা বক্স ডাউন স্লোপিং যে চ্যানেল বা ট্রেন্ড লাইন ব্রেকআউটটা হয়েছে, সেটা নর্মাল ব্রেকআউট নয়, কি এখানে খুব সুন্দর একটা অ্যাকুমুলেশনও আমরা দেখতে পাচ্ছি। সেটা কি, এইখানে দেখুন খুব ভালো মতো যদি আমরা লক্ষ্য করি, এই হচ্ছে আমাদের আপস্লোপিং একটা বা ওপরের দিকের হরিজন্টাল রেজিস্ট্যান্স জোন, এটার কালার আমি ডিফারেন্ট করে দিচ্ছি। আর নিচের দিকেও যদি আমরা এটা প্লট করার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লিয়ার একটা কনসলিডেশন জোন, যেটার ব্রেকআউট ওপরের দিকে আমাদের হয়ে গেছে। এই হচ্ছে যদি আমাদের হয় ফার্স্ট বটম, এইটাও যদি আমাদের নেকলাইন হয়, তাহলে আমাদের ক্লিয়ারলি একটা ট্রিপল বটম চার্ট প্যাটার্নও তৈরি করেছে ছোট টাইম ফ্রেমে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমাদের উচিত কি ছিল, স্টকটিতে যখন ব্রেকআউটটা হয়েছে এবং এই হাইটা ব্রিচ করেছে এর রেসপেক্টে ছোট টাইম ফ্রেমে, লেটস সে 15 মিনিট বা 5 মিনিটে, তখন আমাদের এন্ট্রি, অর্থাৎ এইটা আমাদের জন্য অ্যাট্রাকটিভ প্রাইস। এই রকম সিচুয়েশন যখনই আমরা দেখতে পেয়ে গেলাম, তখন আমাদের কি করা উচিত, এই হয়ে গেল আমাদের ট্রিগার পয়েন্ট, যে হ্যাঁ আমরা এবার রেডি, কারণ ভ্যালিডেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে যে এখান থেকে ব্রেকআউটের পর প্রাইস ওপরের লেভেলে সাস্টেনও করছে। এবার আমাদের মনে প্রশ্ন আছে যে এবার আমাদের কি করা উচিত, এইখানেই কিনে নেব নাকি একটু রিট্রেস করতে দেব? রিট্রেস করার যদি অপেক্ষা করি, তাহলে যদি প্রাইস আরও ওপরে চলে যায়, এরকম কনফিউশন আছে। তো এই জিনিসটা অবশ্যই আপনাদের আগে থেকে ফিক্স করে রাখতে হবে, যে এত কিছু দেখার পরেও এই সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বা এই রেজিস্ট্যান্স আপনি ফেস করবেন। তো এক্ষেত্রে কি করা উচিত, দেখুন সিম্পল কটা জিনিস মাথায় রাখবেন। এখানে যদি এন্ট্রি করি, আমার স্টপ লস রাখতে হবে কিন্তু এই লেভেলটাই, অর্থাৎ এইটা যদি আমাদের হয় 8021, এইখানে আমার রয়েছে 7690, তার মানে মোটামুটি কত পয়েন্টের স্টপ আমাদের চলে আসছে, এক একটা স্টকে 350 টাকার স্টপ। এবার দেখা গেল আপনার পার ট্রেডের রিস্ক 1000 টাকা, তাহলে 3টের বেশি কিনবেন না মোটামুটি, এই হিসেবে করতে পারেন। যদি কারোর মনে হয় বা কোনো ট্রেডারের মনে হয় আমার একটা স্টকই নেওয়ার ক্ষমতা, এবং একটা স্টক নিলেও আমার ম্যাক্সিমাম স্টপ লস আমি 250 টাকার বা 200 টাকার বেশি দিতে পারবো না, এরকম ধরনেরও ট্রেডার আছেন বাজারে, তাহলে তিনি কি করবেন, তিনি সিম্পলি ওয়েট করবেন। তাহলে আমাদের এখানে এই টুলগুলোর ইউজ জানতে হবে। এই মেজার টুলটা নিলাম, এইটারও ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, যে ট্রেডিং ভিউয়ের সমস্ত কিভাবে আমরা স্টক অ্যানালিসিস জন্য টুলগুলো ইউজ করতে পারি, ওটাও কনসিডার করতে পারেন। এই লো থেকে
দেখবো আমাদের মোটামুটি 200 টাকা কত দূর আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 200 টাকার ভ্যালুটা আসছে কোথায়, এই অ্যাবসলিউট এসএল এর ভ্যালু 7885-তে। তো এই 7885-তে আমরা লিমিট অর্ডার প্রোভাইড করে দেবো বাজারকে এগুলো জায়গায়, তাই না? প্রোভাইড করে আমরা স্টপ লসটা ফিক্স করে দিলাম এবং তার রেসপেক্টে 1:2 মিনিমাম টার্গেট রাখলাম। তো এইরকম করে আমরা এক নাম্বার সিচুয়েশন দেখতে পেলাম যে হ্যাঁ, এটা একটা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হতে পারে। তো এটা এরকমই থাক, আলটিমেটলি কি হচ্ছে আমরা না হয় পরে আলোচনা করব আবার এগুলো নিয়ে। অবশ্যই এগুলো আমরা এডুকেশনাল পারপাসের জন্য আলোচনা করছি, ডাইরেক্টলি জাম্প ইন করবেন না, কারণ মার্কেট কন্ডিশন যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে এবং সেই মতো আমাদের অ্যানালিসিসও চেঞ্জ হয়ে যেতে পারে। এই মুহূর্তে আমরা বুলিশ দেখছি, পর মুহূর্তে কিন্তু আমরা বেয়ারিশ হয়ে যেতে পারি, এবং তার জন্য আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলকে আপনারা দায়ী করতে পারবেন না। অ্যান্ড উই আর অলসো নট সেবি রেজিস্টার্ড, উই আর নট অথরাইজড টু টেল ইউ whether ইউ শুড বাই অর সেল আ স্টক। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই গেল আমাদের একটা আলোচনা একটা স্টক নিয়ে। এবার দেখুন আমাদের যে মেন সিস্টেম বা মেন যে স্ট্র্যাটেজি বা প্রাইমারি যে ফিল্ট্রেশনের কন্ডিশন সেটা কিন্তু এক থাকবে, কিন্তু এইখানে যে রকম আলোচনা করলাম সেই রকমই কি ট্রেড সেটআপ থাকবে দ্বিতীয়টা, এই ব্যাপারে আমরা নিশ্চিত নই। তাহলে এবার আমরা অন্য একটা স্টক একটু ম্যানুয়ালি খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে আমি এখানে কুইকলি দেখে নেব যে আমাদের এটা আদৌ রয়েছে কি না। হ্যাঁ, GMMP4LR। ওকে, তো এটাও ডেলি টাইম ফ্রেমে আমরা একটা স্টক দেখছি। এটা স্কুইজ করে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে এটা আপ ট্রেন্ড তেমনভাবে নয়, আপ ট্রেন্ডে ছিল একটা সময়, কিন্তু তারপর একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আমাদের চলছে। কোথাও না কোথাও রেঞ্জটা অনেকটা বড় এবং একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রেড করছে। ওকে, এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের আপার ব্যান্ড এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রেড করছে। তাহলে দেখুন ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিও আমরা দেখতে পেলাম। ওইখানে আমাদের ক্লিয়ার একটা আপট্রেন্ডের সাইনে বা আপট্রেন্ডের পরে একটা ডিসেন্ট কারেকশন বা রিট্রেসমেন্টের সিগন্যাল ছিল। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অলরেডি ওপর নিচ করতে রয়েছে। তার মানে এই নয় যে এখান থেকে ওপরের ব্যান্ড পর্যন্ত যাবে না। তো আমরা সেই ব্যাপারটাকে আপাতত আলাদা দিকে রাখছি। দেখি আর কি কি কন্ডিশন রয়েছে স্টকটিতে ঢোকার জন্য। তো এখানে দেখুন আপনারা যদি প্রিভিয়াস চার্ট এবং এই চার্টটার মধ্যে একটু কম্পেয়ার করার চেষ্টা করেন, ওকে, দেখুন সেরা স্যানিটারি ওয়্যারে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, তুলনামূলক ভোলাটিলিটি কম আমরা চার্টে দেখতে পাচ্ছি। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেলের স্প্রেড দেখুন ওপরে জিএমএফ পি ফরওয়ার্ডারের ক্ষেত্রে অতিরিক্ত ভোলাটাইল আমাদের মনে হচ্ছে। ওকে, দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলের স্প্রেড মানে ম্যাক্সিমাম ক্যান্ডেলের স্প্রেড অতিরিক্ত বেশি। কোনোদিন গ্যাপ ডাউন নিয়েছে অতিরিক্তভাবে, ওকে, তো কোনোদিন গ্যাপ আপ নিয়েছে এক্সাজারেটলি। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এই রকম দেখে শুধুমাত্র ফিজিক্যাল অবজারভেশনের মাধ্যমে আমাদের ইনটুইটিভ চার্ট কিন্তু খুঁজে বের করতে হবে, যেটা সময়ের মাধ্যমেই আসবে। তো যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয় এই দুটোর মধ্যে কোন স্টকটিকে বেছে নেবেন আপনি সুইংয়ের জন্য, তাহলে আমি এইটাকে বাছবো, এটাকে নয়। এর কারণটা হয়তো একটু বোঝানো কষ্টকর, শুধুমাত্র যেটুকু বললাম যে এর ক্যান্ডেলগুলো বা ক্যান্ডেল স্টিকের যে স্প্রেডগুলো সেগুলো আমার পছন্দ হচ্ছে না, দেখে খুব একটা ভালো লাগছে না।
কারণ অতিরিক্ত ভোলাটাইল মনে হচ্ছে, অতিরিক্ত সেন্সিটিভ মনে হচ্ছে। তো তাও আমি অ্যানালিসিসটা করে রাখছি। এখানে দেখুন প্রিসিডিং একটা আমাদের সাপোর্ট লেভেল তো রয়েছে, কারণ এটা একটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং এই রেজিস্ট্যান্সটাই ব্রেকআউটের পর সাপোর্টে কনভার্ট হয়। তো এটা আমাদের হয়েছে। এবার এখানে দেখুন ট্রেন্ড লাইন ব্রেকআউট কি হয়েছে? হ্যাঁ, ট্রেন্ড লাইন ব্রেকআউটও হয়েছে। নিচের দিকে কি কোনো চ্যানেল করতে পারি? হ্যাঁ, চ্যানেল বা আমাদের ফলিং ওয়েজ টাইপেরও একটা ফরমেশন হয়েছে। আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখি, আওয়ারলি টাইম ফ্রেমে কি কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে? না, আওয়ারলি চার্ট প্যাটার্ন তৈরি কিন্তু হয়নি। এখানে আমরা তেমন চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি না, বটম রিভার্সাল চার্ট প্যাটার্ন, শুধুমাত্র ব্রেকআউটটা, বেস ফরমেশনের কোনো সাইন কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, প্রিভিয়াসলি কি ছিল? এখানে প্রাইস টেস্ট করলো, টেস্ট করে 2-3 বার নিচে ব্রেক করার চেষ্টা করলো, পারলো না, ফাইনালি আমাদের ব্রেকআউটটা এসেছিল। কিন্তু এখানে কি ডাইরেক্ট প্রাইস ফল করে ভি শেপ রিকভারি, ভি শেপ রিকভারি ইজ অলসো স্ট্রং। আমরা বলছি না ভি শেপ রিকভারি খুব খারাপ বা অন্য কিছু, কিন্তু বেস ফরমেশন হলে একটা সিওরিটি পাওয়া যায় যে হ্যাঁ এখানে অ্যাকুমুলেশন হয়েছে। এবার তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ওয়েট করতে পারি যে প্রাইস একটু রিট্রেস করুক উইদাউট ব্রিচিং, যদি সুইং লো বা এই জাস্ট এই সুইং লোকে টেস্টিং করে যদি আবার ফার্দার ব্রেকআউট করে, তাহলে আমাদের কি হবে? একটা চার্ট প্যাটার্ন তৈরি হবে আওয়ারলি টাইম ফ্রেমে, তখন আমরা ঢুকবো, তাছাড়া নয়। তো জিএমএম আমরা আপাতত বাদ দেবো, এই স্টকটিতে আমরা ঢুকবো না। এবার মজার ব্যাপার একটা বলে রাখি, যে এই যে দুটোর মধ্যে আমরা এটাকে বাদ দিলাম, হতেই পারে আগামী দিনে এটাই পারফর্ম করলো, ওটা করলো না, এই পসিবিলিটি থাকবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম প্রবাবিলিটিটা আমাদের ফেভারে কোন কোন স্টকটির ক্ষেত্রে যেতে পারে। তো এই অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে দুটোর মধ্যে সেরা বা জিএমএমপি ফরওয়ার্ডারের ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে তুলনামূলকভাবে সেরাকে বেশি বেটার মনে হচ্ছে। এই জিনিসগুলো আপনারা যদি মনে রাখেন, তাহলে ভবিষ্যতে যখন আপনার এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, চার্ট দেখতে দেখতে যখন আপনার ইজি টু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন দেখবেন যে হ্যাঁ এগুলো আমি এখন রিলেট করতে পারছি। নতুনরা একটু হয়তো রিলেট করতে অসুবিধা ফিল করতে পারেন। নেক্সট কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অবশ্যই ভালো স্টক। তো এসবিআই এর সবার আগে আবার কি ডেলি টাইম ফ্রেম স্টক, ডেলি টাইম ফ্রেম আমরা দেখব। ডেলি টাইম ফ্রেমে কি? ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রাইমারি কন্ডিশনগুলো মিট করেছে। প্রিসিডিং সাপোর্ট লেভেল তো অবশ্যই রয়েছে, খুবই যে পাওয়ারফুল তা নয়, কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের আমাদের ব্রেকআউট দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট এবং টেস্টিং, তাহলে এটা ক্লিয়ার একটা সাপোর্ট লেভেল আমরা বলতে পারি। এখান থেকে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে যাব। আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন এখানে কি, দেখুন ঠিক জিএমএমপি ফরওয়ার্ডারের ক্ষেত্রে যেমনটা হয়েছিল তার কিন্তু আবার উল্টো, এখানে ভি শেপ রিকভারি নেই, এখানে বেস ফরমেশনের সাইন আমরা দেখতে পাচ্ছি, যেমনটা সেরাতে ট্রিপল বটম ফরমেশন আমরা দেখতে পেয়েছিলাম। এখানে কি দেখতে পাচ্ছি? প্রাইস ফল। ও আচ্ছা, ডেলি টাইম ফ্রেমে কি ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখা যাচ্ছে? না, ট্রেন্ড লাইন ব্রেকআউটটা এখানে অতটা ইনটুইটিভ নয়, খুবই গ্রহণযোগ্য নয়, কারণ স্টিপ ট্রেন্ড লাইন একটা আসবে। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখব যে এখানে কোনো ব্রেকআউট আছে কিনা। তো আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পারি যে হ্যাঁ মোটামুটি একটা ব্রেকআউট রয়েছে, খুব খারাপ নয়, কিন্তু ডেলি টাইম ফ্রেমে ব্রেকআউটটা আমাদের ইনটুইটিভ নয়, কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমে রয়েছে। এবার এখানে কি করলো? প্রাইস ফল করলো, ফার্স্ট বটম ক্রিয়েট করলো, করে নেকলাইন ফরমেশন, প্রিসিডিং যে সুইং লো টেস্টিং খুব সুন্দরভাবে, তারপরে ব্রেকআউট। তাহলে কি ক্লিয়ার ডাবল বটম আমরা বলতে পারি প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেলে। তাহলে আবার হয়ে গেল ব্যাপার, এখানে আমরা কিনবো নাকি ওয়েট করব? সেম স্টপ লসটা মাথায় রেখে আমরা আমাদের পজিশন সাইজিং করব। যদি মনে হয় ওয়েট করব, যদি মনে হয় এক্সিট করার, এই আমাদের এখনই এন্ট্রি করা যেতে পারে, আমাদের পোটেনশিয়াল রয়েছে, তাহলে আমরা এন্ট্রি করব। তো এরকমভাবে ভাববেন। তাহলে সেরার পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকবে আমাদের লিস্টে সুইং ট্রেডিংয়ের জন্য, বা ওয়াচ লিস্টে অ্যাড করব। কিনবো কিন্তু না, শুধু চেক করব, টেস্ট করব। ওকে, কারুর কথা শুনে কোনো দিন কোনো স্টক কিনবেন না বা বিক্রি করবেন না, নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করুন। যদি নতুন হন তাহলে শিখুন, শিখে তারপরে নিজের ডিসিশন নিন, সেটাতে আলাদা একটা মজা রয়েছে।
ভুল হলেও শিখতে পারবেন অনেক কিছু, এবং ঠিক হলেও কিন্তু প্রচুর কিছু শিখতে পারবেন, মাথায় রাখতে হবে। টাটা কম দেখা যাক। ধরে ধরে স্টকগুলো আলোচনা করার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে দেখুন, একবার এক এক রকম অ্যানালিসিস আমাদের হতে পারে। মার্কেট ডাইনামিক, তার মানে প্রত্যেকটা স্টকে একই রকম যে ফরমেশন হবে এটা নয়, কিন্তু ওভারঅল কাঠামো, এই যে প্রথমটাতে আমরা সেরা যেটাকে সিলেক্ট করেছিলাম সেটাতে আমরা ট্রিপল বটম ফরমেশন দেখতে পেলাম, এসবিআইকে যেটাতে সিলেক্ট করলাম সেটাতে ডাবল বটম দেখতে পেলাম, হতে পারে আরেকটাতে এই হেড অ্যান্ড শোল্ডার দেখতে পাচ্ছি, হতে পারে আরেকটাতে ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই জন্য জেনে রাখতে হবে আমাদের সব কিছু। দেখুন, টাটা কমিউনিকেশন আমাদের এখানেই রিজেক্ট করতে হবে, কারণ এই যে ক্যান্ডেলটা হয়তো মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে ঠিকই, কিন্তু আপার শ্যাডো অতিরিক্ত রয়েছে। ওকে, তো আপার শ্যাডো অতিরিক্ত থাকার জন্য আমরা আপাতত স্টকটিকে আমাদের ওয়াচ লিস্ট থেকে বাদ দেবো। এটাকে আমরা কোনো রকম অ্যানালিসিস করবো না, কারণ ইটসেলফ একটা স্ট্রং ক্যান্ডেল নয়, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল নয়। তো এইভাবে করে আপনাদের জাজ করতে হবে। ওয়েস্ট লাইফ দেখা যাক কি বলছে। ওয়েস্ট লাইফে দেখুন, উই আর জাস্ট অ্যাবাউট টু ব্রেক আউট। ওকে, এখানে দেখুন, এখানে একটু হিস্ট্রি অ্যানালিসিস করতে হবে। হিস্ট্রি অ্যানালিসিস কি? সবার আগে দেখুন এই জায়গাটা একটু যদি নজর করি আমরা, এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটার ব্রেকআউট হয়েছিল, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমাদের সাপোর্ট হবে, তাহলে এখানে আমরা সাপোর্ট প্লট করতে পারি এরকম। তারপরে কি করলো, এই ব্রেকআউটের পর প্রাইস অনেক দূরে চলে গেল, মোটামুটি কদিন পর, জুন 2023 থেকে অক্টোবর 2023, 4 মাস বাদে প্রাইস আবার এই লেভেলে ফিরে আসলো। শুধু ফিরে আসলো তাই নয়, এখান থেকে আমাদের কি করলো, ডাবল বটম চার্ট প্যাটার্ন তৈরি করলো, একটা ডিসেন্ট মুভ দিল এই পর্যন্ত করে, আবার এই লেভেলে এসে একবার টেস্টিং, দুইবার টেস্টিং করে সাইডওয়েজ হয়ে গেছে। তার মানে এখানে কোথাও না কোথাও একটা রেঞ্জের মধ্যে বাজার ফেঁসে গেছে। মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং তো দিয়েছে বেশ কদিন পরে, কিন্তু এখনো হয়তো ডেইলি টাইম ফ্রেমে আমরা কোনো রকম ব্রেকআউট দেখতে পাচ্ছি না। এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমে শিফট করে যাব। আওয়ারলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি দেখুন, আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রপার কোনো ব্রেকআউট হয়নি, কারণ আমাদের মেজর রেজিস্ট্যান্স লেভেল কোনটা, মেজর রেজিস্ট্যান্স লেভেল এটা। তো এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট বা ডাবল বটম টাইপ, এইখানে যদি ইন্ডিভিজুয়াল ডাবল বটম আমরা দেখি, তাহলে এই ডাবল বটম ব্রেকআউট তো হয়েছে, কিন্তু এটা প্রিসিডিং রেজিস্ট্যান্সেই তো ক্লোজিং দিয়েছে না, ওভারহেড রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি, তাই না? তাহলে এইটাকে, প্রাইসকে আমাদের অন্তত একটা আওয়ারলি ক্যান্ডেল এই লেভেলের উপরে যদি ক্লোজিং হয়, তাহলে আমাদের জন্য খুব বেটার হবে। তাহলে এই স্টকটিকে আমাদের রাডারে আমরা রাখতে পারি, কিন্তু এখনই ঢোকার জন্য স্টকে কোনো রকম প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। বুল মার্কেটে আবার বললাম, এখানে ঢুকে গেলে আপনি প্রফিট করতেও পারেন, কিন্তু কনফার্মেশন জরুরি আমাদের সব রকম মার্কেট কন্ডিশনের জন্য। ইন্ডিগো পেইন্টস দেখা যাক। আমরা আজকে একটা রকম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, অন্য আরেকদিন আর এক রকম স্ট্র্যাটেজি বা সিস্টেম নিয়ে কথা বলবো। যে কোনো সিস্টেমে কিন্তু আপনি কাজ করতে পারেন। ডেলি টাইম ফ্রেমে দেখুন, এইটা একটু ভুল দেখাচ্ছে আমাদের, কারণ আমরা ক্রস ওভারের দিয়েছিলাম, এখানে কিন্তু ক্রস ওভার দেখাচ্ছে না। ও না, সরি, ইন্ডিগো এভিয়েশন আমি খুলেছি, ইন্ডিগো পেইন্টস খুলতে হবে, মাই ব্যাড। ইন্ডিগো পিএনটিএস, ইন্ডিগো পিএনটিএস, ইন্ডিগো পেন্টসে দেখুন বেশি কিছু বলার নেই, যেটা বললাম একটু আগেই, যে ক্লিন অ্যান্ড ইনটুইটিভ চার্ট আমাদের যত ভালো হবে তত ভালো। তো এখানকার ক্যান্ডেলের স্প্রেডগুলো আমার পার্সোনালি পছন্দ হচ্ছে না, ওই জন্য এটাকে আমরা বাদ দেবো, এবং এই ক্যান্ডেলটিও স্ট্রং ক্যান্ডেল নয়, তাহলে আমরা এটাকে বাদ রাখবো। ফিনোলেক্স কেবলস, ফিনোলেক্স কেবলসে দেখুন প্রাইস ক্রস ওভার করেছে ঠিকই, কিন্তু একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল ফর্ম করেছে। ওকে,
একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল ফর্ম করেছে, একটা সাপোর্ট লেভেল তো রয়েছে অবশ্যই, এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সের ব্রেকআউট, ফাইনালি ব্রেকডাউন, আবার টেস্টিং, ব্রেকআউট এবং সাস্টেন করার চেষ্টা করছে। ক্যান্ডেলস্টিকের বিচারে এই স্টকটিকে আমাদের এখনো দেখা উচিত নয়, কিন্তু যদি আমাদের ওয়াচ লিস্টে রাখার থাকে তাহলে আমরা রাখতে পারি। কেন? কারণ এখানে একটা খুব সুন্দর নেকলাইন ফরমেশন, একটা অ্যাডাম অ্যান্ড ইভ ফরমেশন হওয়ার চেষ্টা করছে। নেকলাইনের উপরে যদি সাস্টেন করে প্রাইস আওয়ারলি টাইম ফ্রেমে, তখন আমরা ঢোকার কথা ভাবতে পারি, তাছাড়া নয়। তাহলে এখনো পর্যন্ত দেখুন আমরা কটা স্টক দেখেছি, চুজ করেছি মাত্র কিন্তু দুটো, সেরা এবং এসবিআই। ফাইন অর্গ দেখা যাক। ফাইন অর্গ ক্যান্ডেলস্টিকটা ইটসেলফ আমাদের জন্য খুব ভালো নয়, সিগনিফিক্যান্ট নয়। ওকে, আপার সাইডও প্রচণ্ড। আওয়ারলি টাইম ফ্রেমে দেখা যাক। আওয়ারলি টাইম ফ্রেমে, হ্যাঁ আওয়ারলি টাইম ফ্রেমে একটু ইন্টারেস্টিং লাগছে দেখতে, কারণ এখানে বেশ কয়েকবার হ্যামার করেছে, 1 2 3 চারবার মতো হ্যামার করেছে, এবং কোথাও না কোথাও একটা ছোট্ট হলেও রেঞ্জ কিন্তু ফরমেশন করেছে এখানে। তাহলে এটাকে আমরা একটা একটু রিস্কি বেট হিসেবে ধরতে পারি, এবং এটাকে আমরা, এই ট্রেন্ড লাইন ব্রেকআউটও হয়েছে আওয়ারলি টাইম ফ্রেমে। দিনের শেষে ক্লোজিংটা খুব ভালো, এটা আওয়ারলি ক্যান্ডেল নয়, এটা 75 মিনিট চার্টে আরও ভালো বোঝা যাবে। হ্যাঁ, 75 মিনিট চার্টে আমরা একটা ক্লিয়ার বেস ফরমেশনের পরে দেখুন ইনডিসাইসিভ ক্যান্ডেল, তারপরে আমাদের এই কনসলিডেশনের পরে ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটু রিস্কি হয়তো বেট হবে, এগুলোকে স্টপ ধরে আমরা কিন্তু চলতে পারি। তো ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা আমাদের কিন্তু ভালো নয়, এই জন্য বেটার যদি হয় তাহলে আরও ভালো হবে এই হাইয়ের উপরে যদি অন্তত ছোট টাইম ফ্রেমে সাস্টেন করে তাহলে। ওকে, কিন্তু যদি শুধুমাত্র চার্ট দেখে বলা যায়, চার্ট কিন্তু খুব একটা ভালো লাগছে না, ডেলি টাইম ফ্রেমের চার্টটা। অন্য একটা স্টক দেখা যাক, আরো অ্যালকালামাইন। এলকে ওয়াই, অ্যালকালামাইন্স কেমিক্যাল লিমিটেড। দেখুন একই রকম কাইন্ড অফ প্রাইস অ্যাকশন তৈরি করেছে। ডেলি আওয়ারলি টাইম ফ্রেম আপনারা কনসিডার করতে পারেন। আওয়ারলি টাইম ফ্রেমে একটা বেস ফরমেশনের সাইন দেখা যাচ্ছে, কিন্তু এখনো কনফার্মেশন হতে বাকি। এলগি ইকুইপমেন্ট, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। দেখুন প্রত্যেকটার কিন্তু বেসিক যে ফিল্ট্রেশন ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু আমাদের একই রকম। বাদ বাকি আমাদের কিন্তু এখনো পর্যন্ত মাত্র এতগুলো স্টকের মধ্যে একদম ভালো মতো আমরা একটু কনভিকশনের সাথে ঢুকতে পারি, বা আমাদের বুলিশ মনে হচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু দুটো স্টক। এখানে দেখুন ক্রস ওভার হয়েছে ছোট টাইম ফ্রেমে, কিন্তু ইটসেলফ এটা একটা রেড ক্যান্ডেল, আপাতত ব্রেকআউট কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমাদের এটা ধরলে চলবে না। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে দেখুন এগুলো জায়গায় আলোচনা করেছিলাম অলরেডি, মানে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। এখানে আবার সেই একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল। ওকে, ওপরে তো ক্লোজিং দিয়েছে কিন্তু ইনডিসাইসিভ ক্যান্ডেল, অবশ্যই ইনডিসাইসিভ ক্যান্ডেল জেনারেট হলে আমাদের কিন্তু হাইগুলোর ব্রেক হওয়ার অপেক্ষা রাখতে হয়, কারণ যে কোনো দিকে ব্রেক আসতে পারে। তাহলে এটাকেও আমাদের বাদ রাখতে হবে। বাকি থাকলো এসবিআই কার্ড, এসবিআই লাইফ, সিডিএসএল। এসবিআই কার্ড, এসবিআই কার্ড দেখে লাভ নেই, কারণ আমাদের ডিসাইসিভ ক্যান্ডেল। আবার এসবিআই লাইফ দেখে নেওয়া যাক। এসবিআই লাইফেও ইনডিসাইসিভ ক্যান্ডেল। ওকে, আপনারা জানেন ইনডিসাইসিভ ক্যান্ডেলের আপার রেঞ্জ অন্তত ভাঙতে হবে বুলিশনেস ফিরে পেতে গেলে। এবং সিডিএসএল,
সিডিএসএলেও সেম। তাহলে দেখুন এতগুলো স্টক আমরা ফিল্টার করলাম একটা মাত্র ট্রেডিং সিস্টেমের মাধ্যমে, যেখানে নিফটি 500 সেগমেন্টের মধ্যে স্টক আমরা ফিল্টার করেছিলাম। 14টা স্টক এসেছিল, তার মধ্যে মাত্র 2টো স্টক আমরা দেখলাম যেখানে আমাদের কি মোটামুটি একটা ঢোকার জায়গা ক্রিয়েট হয়েছে। ওকে, তো এইভাবে করে আপনাদের ফিল্ট্রেশনগুলো করতে হবে। ফিল্টার না করলে আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। ম্যানুয়াল চেকিং অবশ্যই করতে হবে। সুইং ট্রেডিং দেখুন সবথেকে টাফেস্ট ট্রেডিং। কেন টাফেস্ট? এই কারণে যে আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে, বা আমরা হয়তো অজান্তে মার্কেটকে চ্যালেঞ্জ করে ফেলি যে একটা টাইম বাউন্ড লিমিটের মধ্যে আমাদেরকে এত প্রফিট আমাদের চাই। তাহলে সেই কারণে আমাদের প্রপার এন্ট্রি কিন্তু আমাদের করতে হবে। ওকে, সব থেকে সেফ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি বলে কিছু হয় না। যে কোনো মুহূর্তে আপনি সুইং ট্রেডিং অবশ্যই আমরা স্টপটা ছোট রাখার চেষ্টা করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে যদি এরকম হয় যে মার্কেট সিভিয়ার গ্যাপ ডাউন নিচ্ছে, সেক্ষেত্রে আপনার স্টপ যেটা আপনি রিস্ক ম্যানেজমেন্ট পজিশন সাইজিং করে স্টপ সিলেক্ট করে রেখেছিলেন, সেই স্টপের অনেক নিচে ওপেন হচ্ছে, তখন কিন্তু আপনার সিম্পলি এটাই মনে হবে যে এটাকে আমি লং টার্মের জন্য ধরে রেখে দেবো, আমি লস বুক করব না। যদি এরকম চিন্তাধারা আসে তাহলে আপনি কিন্তু সুইং ট্রেডার নন। তো এটাও মাথায় রাখতে হবে। তো আলটিমেটলি প্রফিট করতে হবে, প্রফিট করাটাই মেন ব্যাপার। আপনি যেভাবে খুশি কাজ করতে পারেন, সমস্ত স্ট্র্যাটেজিই ভালো, সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে লস দেবে। তো আজকে সুইং ট্রেডিং নিয়ে যে আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই রকম ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্র্যাটেজি বা সিস্টেমের মাধ্যমে আমরা কখনো বলবো না যে এটা 100% সাকসেসফুল স্ট্র্যাটেজি। যে কোনো একটা ডিসেন্ট স্ট্র্যাটেজি দরকার আপনার বাজারে প্রফিটেবল করার। তো যদি ভিডিওটি বা এই কন্টেন্ট বা এই রকম আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ফিডব্যাক। ভালো লাগুক, খারাপ লাগুক, বোরিং লাগুক, যাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রিয়জনদের সাথে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক এডুকেশনাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।